হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ, অর্থাৎ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ। তো বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তো আজকে যে কোশ্চেনটি আলোচনা করব 20 দাগের উলুবেরিয়া বিনাপানি গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 30। তো 20 দাগের কোশ্চেনটি আমরা পুরো কোশ্চেনটি আনসার সহ আলোচনা করব। তো প্রথমে আমরা একের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হেমবতী সুত যথা নাসিতে তার কে মহাসুর। হেমবতী সুত হলেন এখানে কে, কার্তিকেয় হবে। সঠিক উত্তরটি হবে গ। অট্টরোলের হট্ট গোলে চরাচর কেমন, স্তব্ধ হবে। খুব হয়েছে হরি এইবার সরে পড়ো এ কথা বলেছে কাশীনাথ। দুজন বন্ধু নৌক আসার কথা ছিল কোথা থেকে, এনানজাং থেকে। সঠিক উত্তরটি হবে ঘ। উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। এরপরে আলোচনা করব আমরা 2 দাগের। তো 2, 3, 4, 5, 6, 7 এগুলি এখন আমরা আলোচনা করব। বিদায় এবে দেহ বিদুমুখী, কাকে বিদুমুখী বলা হয়েছে? মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। তো মেঘনাদ বধকেই বিদুমুখী বলা হয়েছে। এরপরে আলোচনা করব আমরা 2 পরম সুখ কাকে বলে জানেন? বক্তার মতে পরম সুখ কি? বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। বধুরা প্রদীপ তুলে ধর, কবি কেন একথা বলেছেন? প্রলয় দেবতা আসছেন প্রলয় ঘটিয়ে এ সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে, তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ দিয়েছেন কবি নজরুল ইসলাম। 2-4 রাজপথ শব্দটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তো ব্যাসবাক্য রাজা যে পদ দিয়ে চলেন, রাজপথ বলতে রাজার পদ এক কথায়। তো সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে এটি। এরপরে আলোচনা করব আমরা বহুব্রী ও দ্বিগু সমাসের পার্থক্য। তো প্রথমেই বহুব্রী সমাসের পার্থক্যটি আলোচনা করি। সমাসে থাকা কোনো পদেই প্রধান নয়, পুরো সমাসটি এমন কারো বা কিছুর নাম হয় যার মধ্যে সমাসের অংশগুলির অর্থ বিদ্যমান থাকে। তো যেমন দশানন, 10টি আনন যার আছে। তো এরপরে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। দ্বিগু সমাসে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পুরো পদটি সমষ্টিকে বোঝায়। যেমন ত্রিভুবন, 3 ভুবনের সমষ্টি। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? কবি এই উক্তির দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মহানিশা বলতে কবি রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্র অন্ধকারময় অবস্থাকে বোঝাতে চেয়েছেন। তাৎপর্য বিশ্লেষণ। পৃথিবী জুড়ে কবি নজরুল স্থিতি অবস্থার ভাঙ্গন লক্ষ্য করেছেন। পরাধীনতা এবং সামাজিক শোষণ বঞ্চনার মধ্য দিয়ে যে অন্ধকার নেমে এসেছে তার অবসান ঘটবে, সভ্যতার নতুন সুখোদয় ঘটবে। কবি এইরকমই প্রত্যক্ষ করেছেন। মহাদেব ধ্বংসের দেবতা হলেও তার কপালে থাকে চাঁদ। একইভাবে ধ্বংসের মধ্যে সুন্দরকে বারবার প্রত্যক্ষ করেছেন বলেই কবির প্রত্যাশা যে সেই চাঁদের আলোয় ঘর ভরে যাবে। এরপরে আলোচনা করব আমরা 3-2 দয়ার সাগর পরকে সেজে দে দি নিজে খাইনে। বক্তা কে কাকে একথা বলেছেন? তো পথের দাবি রচনা অংশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আর কি এটা। বক্তা হলেন জগদীশবাবু। জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে এই কথাটি বলেছেন। পথের দাবি রচনা অংশে অনুসারে খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের কাছ থেকে একটি গাঁজার কলকে পাওয়া যায়। গিরিশ জানায় যে সে বন্ধু বান্ধবদের গাঁজা দিলেও আর কি নিজে খায় না। তার এ কথায় চটে গিয়ে জগদীশবাবু প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেছিলেন। অভিষেক করিলা কুমার, কুমার কে? তার অভিষেক কে কি দিয়ে করলেন? অভিষেকের কারণ কি? কুমারের পরিচয়। অভিষেক কাব্যাংশে কুমার বলতে
রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তার অভিষেক করিয়েছিলেন পিতা রাবণ। অভিষেকের কারণ, রামচন্দ্র অন্যায় যুদ্ধে বীরবাহুকে হত্যা করলে রাবণ যুদ্ধের প্রস্তুতি নেন। ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ ও পিতার যুদ্ধে যাত্রার প্রস্তুতির কথা জানতে পারেন ইন্দ্রজিৎ। তিনি তখনই যুদ্ধে যাবেন বলে প্রয়োজনীয় সাজসজ্জা করে নেন। এই উদ্দেশ্য সাধনে পিতার অনুমতি চাইতে ইন্দ্রজিৎ রাবণের রাজসভায় উপস্থিত হয়ে জানান, অনুমতি দেহ, সমূলে নির্মূল করিবা পামরে আজি। রাবণ বিধির বিরূপতার কথা বলেন এবং বারবার ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর বিষয়ে নিজের অনিচ্ছার কথা বলেন। কিন্তু ইন্দ্রজিৎ ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। পুত্র থাকতে পিতা যুদ্ধে যাত্রা করলে যে লঙ্কার কলঙ্কের শেষ থাকবে না, সে কথা রাবণকে ইন্দ্রজিৎ বোঝাতে চেষ্টা করেছেন। তো কুম্ভকর্ণের মৃত্যুর প্রশংসা তুলে রাবণ নিজের দুর্ভাগ্যের কথা বলেন, কিন্তু তারপরেও ইন্দ্রজিতের ইচ্ছাকে তিনি মর্যাদা দেন। তিনি তাকে গঙ্গাজল দিয়ে নিয়ম মতো অভিষেক করান এবং নিম্বু কুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করে পরের দিন সকালে যুদ্ধযাত্রা করতে বলেন। এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন। বহুরূপী গল্প অনুসরণে সেই চমৎকার ঘটনার পরিচয় দেওয়া। ভূমিকা, জীবনরসিক লেখক সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা বিভিন্ন রূপে নানান চমৎকার ঘটনার সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি উন্মাদক রূপ এবং অন্যটি নকল পুলিশ। প্রথম ঘটনা, একদিন দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠতে দেখা যায়। সকলের চোখে পড়ে একটা বদ্ধ পাগল, হাতে ইট নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। পাগলটার মুখ থেকে ঝরে পড়ছিল লালা। তার কটকটে লাল চোখ, কোমরের জড়ানো ছেঁড়া কম্বল এবং গলায় টিনের কৌটোর একটা মালা। এই পাগলেই ছিল নাকি হরিদা। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল দয়ালবাবুর লিচু বাগানে। সেখানে পুলিশ সেজে হরিদা স্কুলের 4টে ছেলেকে আটক করেন। ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলে স্কুলের মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চান, কিন্তু তাতেও রক্ষা নেই। স্কুল মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চান, কিন্তু তাতেও রক্ষা নেই। শেষে 8 আনার ঘুষ দিয়ে শেষে তাকে হেডমাস্টার মশাই কী করে, বা মাস্টারমশাই 8 আনা ঘুষ খেয়ে নকল পুলিশ সাজা হরিদা ছেলেগুলোকে ছেড়ে দেন। তো প্রথম ঘটনার পাগলরূপী হরিদাকে চিনতে পেরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দিয়ে ও বাসের যাত্রীরাও কেউ মুগ্ধ হয়ে বাসে, আবার কেউ বিস্মিত হয়। কেউ হাসে, মুগ্ধ হয়, কেউ হাসে, আবার কেউ বিস্মিত হয়। প্রশংসার সূচক মন্তব্য করে, তাকে সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। এইভাবে অনেকে বলতে থাকে তো দ্বিতীয় ঘটনার প্রতিক্রিয়া। দ্বিতীয় ঘটনার মাস্টারমশাইয়ের পরে জানতে পেরেছিলেন যে বহুরূপী হরিদা নকল পুলিশ সেজে তার কাছ থেকে ঘুষ আদায়ের করতেন। যদিও তিনি এই ঘটনার রাগ করেননি, বরং তারিফ করে বলেছিলেন, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। এরপরের কোশ্চেনটি আমরা 5-1। আছে শুধু প্রতিহিংসা, উক্তিটি কার? কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? তো মন্তব্যটির বক্তা হলেন সিরাজউদ্দৌলা। নাট্য অংশে প্রশ্ন উদ্ধৃতি মন্তব্যটি করেছেন ঘসিটি বেগম। বক্তার মানসিকতাটা, নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম তার রাজনৈতিক উচ্চাশার কারণে বাংলার সিংহাসনে উত্তরাধিকার প্রত্যাশা করেছিলেন। কিন্তু আলীবর্দী মনোনীত সিরাজউদ্দৌলা বাংলা নবাব হলে ঘসিটিও মেনে নিতে পারেননি। তিনি আলীবর্দীর আর এক দরিদ্র শওকত জংকে সিরাজের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিলেন। ফলস্বরূপ ঘসিটির মতিঝিল প্রসাদ হয়ে ওঠে সিরাজ বিরোধী চক্রান্তের। তো ফলস্বরূপ কেন্দ্রস্থল নবাব
সিরাজ পরিস্থিতির গুরুত্ব বুঝে মতিঝিল প্রাসাদের দখল নেন এবং ঘসিটিকে নিজের মুর্শিদাবাদের প্রাসাদে নজরবন্দি করে রাখেন। ঘসিটি পরিণত হন সিরাজের প্রত্যক্ষ বিরোধীতে। ইংরেজদের কাশিম বাজারের দিকে আসার খবর পেয়ে তিনি প্রত্যাশা করেন মুর্শিদাবাদেও তারা আসবে এবং বাংলার সুদিন ফিরবে। ঘসিটি বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সিরাজ তাকে গৃহহারা করেছে, তার সর্বস্ব লুট করেছে, তাকে দাসী করে রেখেছে। তার এই অভিযোগ অস্বীকার করতে চেয়ে সিরাজ বলেন যে রাজনীতির কারণে মতিঝিল প্রাসাদে তাকে যেতে নিষেধ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঘসিটি প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেন। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। এই ভাবনাটা কার? ওকে বলতে কার কথা বোঝানো হয়েছে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভাবনা আলোচনা করো। তো উদ্দিষ্ট ব্যক্তি মতি নন্দী রচিত কোনি উপন্যাসে উল্লেখিত ভাবনাটি ক্ষিতীশের মধ্যে দেখা গিয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিত: চিড়িয়াখানায় ক্ষিতীশের সঙ্গে বেড়াতে গিয়েছিল কোনি। ঘণ্টা তিনেক ঘুরে তার জল তেষ্টা পায়। কিছু দূরে থাকা স্কুল ছাত্রীদের কাছে জল চাইতে গিয়ে তাদের শিক্ষিকার দ্বারা কোনি প্রত্যাঘাত হয়। কিন্তু এরপর সেই স্কুল ছাত্রীদের মধ্যে থেকে একটা মেয়ে প্লাস্টিকের দুটি গ্লাসে জল ভরে নিয়ে তাদের কাছে আসে এবং ক্ষিতীশের আচরণের জন্য তাদের কাছে ক্ষমা চায়। মেয়েটি ছিল বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। এই সময় কোনি হিয়ার হাতে ধরে থাকা গ্লাসে ধাক্কা মারে আর তার ফলে সেটি ছিটকে ঘাসের উপর পড়ে যায়। অপমানিত ক্রুদ্ধ কোনি সেখান থেকে চলে যায়। এই ঘটনার হিয়া এবং ক্ষিতীশ দুজনেই হতভম্ব হয়ে যান। তারপর ক্ষিতীশ কোনির হয়ে হিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার জন্য ক্ষিতীশ ভেবেছিলেন কোনিকে খুব বকবেন, কিন্তু শেষ অবধি তিনি কিছুই করলেন না, কারণ ক্ষিতীশ বুঝতে পেরেছিলেন যে এই হিয়া মিত্রই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। তাই তিনি মনে মনে ঠিক করে নেন যে কোনির হিয়া পুঁথি এ হিংসা আক্রোশটা ভোতা করে দেওয়ার কখনোই ঠিক কাজ হবে না। এই আক্রোশ কোনির বুকের মধ্যে পুষে রাখুক, যা কিনা তাকে একদিন সাফল্যের পথে নিয়ে যাবে। এরপরে আলোচনা করব আমরা 7 দাগে, তোমাদের বিদ্যালয়ে নতুন পাঠভবন উদ্বোধন হলো, বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো এখন এটি আমরা আলোচনা করব। Thank you for watching my video.